প্রথমবার জেতা রাজনীতিতে খুব সহজ, রাজনীতির পণ্ডিত ব্যক্তিরা বলেন। দ্বিতীয়বার জেতা একটা বিরাট বড় ব্যাপার থাকে, আর বিশেষ করে আমি যার বিরুদ্ধে দাঁড়িয়ে জিতেছি তাকে উত্তরবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মহিরও বলা, তাকে এবং সে ক্যাবিনেট মিনিস্টার, তার মধ্যে ক্যাবিনেট মিনিস্টার, প্রশাসন তার হাতে, তাকে হারিয়ে ফিরে আসা 30% মুসলিম ভোটাররা সিট থেকে, ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। অনেকেই ভেবেছিলেন হেরে যাবো, কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসিটা আমি হেরেছি। দেখুন, মন্ত্রী হিসেবে শপথ নেওয়াটা আমার মনে হয় খুব একটা বিষয় নেই, কারণ মন্ত্রী পদ চিরস্থায়ী নয়, সভাপতির পদও চিরস্থায়ী নয়। সেজন্য এই পদগুলো মন্ত্রী আছে, থাকবে না, যাবে, বেশিও হতে পারে, বড় হতে পারে। তো সেই জন্য বাড়লো কমলো, পেলাম না পেলাম, ওরকম একটা ধর্তব্যের মধ্যে আসে না। কিন্তু এই রাজনীতিক ময়দানে ভোটে লড়ে জেতা, তার মানে একটা অন্যরকম, যে 5 বছর আপনি তো ওই জায়গাটায় আছেন, 5 বছর মানুষ আপনাকে ওখানে নির্বাচিত করেছে ওই জায়গার জনপ্রতিনিধি হিসেবে, সেটা আপনার জন্য 5 বছরের জন্য স্থায়ী। আপনি যেদিনকারে সভাপতি হয়েছিলেন 20শে সেপ্টেম্বর 2021, তখন কলকাতা কর্পোরেশনের নির্বাচনের প্রচার চলছে। আজকে যখন ছাড়লেন, আজকে আগামী বছর বিধানসভা নির্বাচন, আপনি আপনার গোটা টেনিয়রে একটা বিধানসভা নির্বাচন পেলেন না, আক্ষেপ রইল? না, আক্ষেপের কোনো জায়গা নেই। পার্টির যে যখন যা দায়িত্ব দেয়, আমি বিশেষ করে যেহেতু পুরনো সংগঠন থেকে আসা লোক, তো স্বাভাবিকভাবে যখন যে দায়িত্ব থাকবে সেই দায়িত্ব পালন করবো। তো এখন এই দায়িত্ব ছিল, আমি দায়িত্ব পালন করলাম। বাট দিস ইজ নট, আমি বিলিভ করি সবসময় জীবনে, দিস ইজ নট দ্য এন্ডিং, দিস ইজ অনলি দ্য বিগিনিং। সুকান্তদা, শ্রমিক ভট্টাচার্য আজকে বিকেলের পরে মনোনয়ন জমা দিলেন, কিন্তু রাজ্যের শাসক দল এর মধ্যে শ্রমিক ভট্টাচার্যের পুরানো বেশ কিছু দুর্নীতির অভিযোগ, আর্থিক বিভিন্ন তার সম্পর্কে অপপ্রচার শুরু করে দিয়েছে। এটাকে কিভাবে আপনারা দেখছেন? না, তৃণমূল ভয় পাচ্ছে, তার বিজেপি নিশ্চয়ই ভালো ক্যান্ডিডেটকে সভাপতি করেছে, সেজন্য তৃণমূল ভয় পাচ্ছে বলে এই ধরনের অপপ্রচার করছে। দেখুন, তৃণমূল তো আমাদের বিরুদ্ধে ভালো কিছু প্রচার করবে না, তৃণমূলের কাছ থেকে আমরা ওটা আশাও করি না। তো স্বাভাবিকভাবে তৃণমূল আমাদের সভাপতির বিরুদ্ধে, নবনির্বাচিত সভাপতি যখন উনি হবেন, তাকে ছেড়ে কথা বলবে এরকম তো বিষয় নয়। যখন আমিও হয়েছিলাম, আমাকেও ছেড়ে কথা বলেনি, বিভিন্ন ভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে, পারেনি, সেটা আলাদা বিষয়। তো স্বাভাবিকভাবে চেষ্টা তো করবেই তারা। একটি ভিডিওতে দেখা যাচ্ছে মনোজিৎ মিশ্র, কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত, তৃণমূল বিধায়ক অশোক দেবকে জেঠু বলে সম্বোধন করছেন প্রকাশ্য মঞ্চে। সেই জেঠু সম্বোধনে অশোক দেবের কোনো আপত্তি নেই। দেখুন, অশোক দেবের হাত আছে না কোন দেবের হাত আছে না কোন দেবীর হাত আছে আমাদের জানা নেই, কিন্তু হাত তো একটা মাথায় আছে, না হলে এতখানি শক্তিশালী কেউ একটি কলেজের মধ্যে হয়ে উঠতে পারে না। এবং এটা হয়তো আপনাদের মিডিয়ার কাছে ধর্ষণের ঘটনা হিসেবে এসেছে, এছাড়াও বিভিন্ন মিডিয়া দেখিয়েছে কিভাবে বিভিন্ন ছাত্রীদের সাথে এই ছেলেটি এই ধরনের অপকর্ম এর আগেও করেছে। হয়তো সেই ভিডিওটা দেখে মনে হবে যে না, এটা যা হচ্ছে উইথ কনসেনসাস হচ্ছে, কিন্তু আমি বলছি কলেজে কলেজে এই ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা, যেখানে ছাত্রীদেরকে, বিশেষ করে নতুন ছাত্রীদেরকে বাধ্য করা হয় যে কোনো কিছুর বিনিময়ে তাদেরকে এই ধরনের কম্প্রোমাইজ করার। 2018 সালে এই মনোজিতের বিরুদ্ধে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়। হুমকির অভিযোগ ছিল এবং সঙ্গে আরো একাধিক সমস্যার অভিযোগ ছিল। 6টা এফআইআর এর হদিশ মিলেছে, সিপির কাছে দেওয়া চিঠির হদিশ মিলল। কলকাতা পুলিশ কি অবস্থা? কলকাতা পুলিশ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া এক বিন্দুও নড়ে না। তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার যেটা আন্দাজ বা আমার যেটা মনে হয়, যে চিঠিটা নিয়ে নিশ্চয়ই সিপি আলোচনা করেছিলেন, মুখ্যমন্ত্রী মানা করে দিয়েছিলেন, যেহেতু তার দলের সম্পদ, তৃণমূল কংগ্রেসের তো এটা সম্পদ, অনুব্রত মণ্ডল, পুলিশের মা বোনকে খিস্তি দেওয়া ভদ্রলোক বলা উচিত কিনা সেটা আপনারা বিবেচনা করবেন, কিন্তু তার সে তো দলের সম্পদ। বীর পার্থ চট্টোপাধ্যায় দলের সম্পদ, বীর, এই ধরনের প্রচুর আছে। আমি নিশ্চয়ই মনে আছে যে একজনকে নিয়ে আমি এতগুলো দলিল নিয়ে তার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছিলাম 8 মাস আগে। 8 মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধীরাজ ঘোষ, শিলিগুড়ির বিখ্যাত ল্যান্ড মাফিয়া বলা হয় তাকে, যে স্ট্রিঙ্গারের কাজ করে এখন আমি 45খানা দলিল নিয়ে এসেছিলাম, মাসে 3000-4000 টাকা মাইনে ছিল যা। সে তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা পশ্চিমবঙ্গে। আপনি পুলিশের কথা বলছেন, বীরভূমে কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম বোমা কি করে বাঁধতে হবে সেই ভিডিও শেখাচ্ছেন
অস্ত্র নিয়ে তাকে পাহারা দিচ্ছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। না, তৃণমূল কংগ্রেস তো এইভাবে ভোটে যেতে, তৃণমূল কংগ্রেস এদের বোমা বানানোতে ব্যবহার করে, হিন্দু বাড়ি লুট করতে, হিন্দু মহিলাদেরকে শ্লীলতাহানি থেকে শুরু করে অনেক কিছু করতে এদেরকে ব্যবহার করে, এই সমস্ত শক্তিদেরকে। এই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে পুষে রাখে, এদের পুলিশ অ্যারেস্ট করবে না, এনআইএর কাছে তুলে দেবে না, এবং এদেরই মধ্যে একটা অংশ আবার রেডিকালাইজেশনের ফলে ভারত বিরোধী কাজকর্ম করে, এবং তারা প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের শেল্টার পায়। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এরা হচ্ছে দুষ্টু ছেলে। এই দুষ্টু ছেলের দুষ্টুমি হয়তো আপনারা একটু ভিডিওতে দেখেছেন। দাদা, আজকে যে রাজ্য সভাপতি যে পুরো প্রসেসটা, সেটা আমরা দেখলাম দুটো পূর্ববর্তী রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তথাগত রায় উপস্থিত ছিলেন। কি বলবেন? মানে তারা হয়তো আসতে পারেন, খোঁজ নিয়ে দেখুন। সেটা হলো যে ল কলেজ যেটা নিয়ে চলছে পঠন পাঠন প্রক্রিয়া চালু থাকার কথা, পরিচালন সমিতি কিভাবে সিদ্ধান্ত নিয়েছে আমাকে খোঁজ নিতে হবে। আশা করছি ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসবে, বলছেন ব্রাত্য বসু। দেখুন ব্রাত্যবাবু কি বলছেন এই ল কলেজ সম্পর্কে, যে তার পঠন পাঠন কেন বন্ধ হয়েছে, কিভাবে হয়েছে, সেটা উনি খোঁজ নিয়ে দেখবেন। কিন্তু উনি তো কলেজগুলোর পঠন পাঠন মোটামুটি লাঠি তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে ভর্তি বন্ধ আছে, ওবিসি রিজার্ভেশন বিতর্ক নিয়ে, যে বিতর্কটা এই সরকার তৈরি করেছে। ওবিসিদেরকে রিজার্ভেশন দেওয়ার নাম করে মুসলিম রিজার্ভেশন চালু করার জন্য যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তার জন্য তো অ্যাডমিশন বন্ধ হয়েছিল। তারপরে কলেজগুলোতে গতবার পশ্চিমবঙ্গের কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন বিখ্যাত কলেজ, যাতে আগে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার জন্য লম্বা লম্বা লাইন পড়তো, সেই সমস্ত কলেজগুলোতে সিট ফাঁকা ছিল গতবার। জিওগ্রাফি অনার্স, ম্যাথ অনার্স, ইকোনমিক্স অনার্সের অবস্থা ততই বছর, বহু কলেজে একজন করে ছাত্র পাওয়া গেছে। এবারও দেখবেন কলেজে ভর্তি শেষ হলে আপনারা তথ্যটা খুঁজে দেখুন, দেখবেন ক্রমাগত পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ ছিল সরকারি কলেজের শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় ছাত্র ছাত্রীদের ইন্টারেস্ট কমছে, আকর্ষণ কমছে দিন দিন, এবং বেসরকারি জায়গায় ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে। আউট অফ স্টেট মাইগ্রেশন হচ্ছে ভালো ছাত্রছাত্রীদের, অন্য জায়গায় গিয়ে পড়ার জন্য। কেন্দ্রীয় সরকারি সংস্থাতে যারা চান্স পাচ্ছে তারা সেখানে যাচ্ছে, আর যারা পাচ্ছেন না তারা প্রাইভেট জায়গায় গিয়ে ভর্তি হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে বেরোনোর একটা কিন্তু দেখা যাচ্ছে টেন্ডেন্সি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে, যাদেরই আর্থিক সামর্থ্য আছে। পদক্ষেপ স্পিকারের রাজ্যের কাছে বড় নির্বাচন ফেস করেছে সভাপতি হিসেবে, একটা পঞ্চায়েত ইলেকশন, তার আগে প্রথমে সভাপতি ওই পৌরসভা নির্বাচন এবং এবার লোকসভা নির্বাচন, এই তিনটে বড় নির্বাচনের মধ্যে কোনটায় সবচেয়ে ভালো ফল আপনার নেতৃত্ব হয়েছে বলে আপনার মনে হয়? দেখুন ভালো ফল তো কম্পারেটিভ, আমার মনে হয় কম্পারিজন যদি করতে দুটো এক ধরনের ফলের মধ্যে, এক ধরনের নির্বাচনের মধ্যে ফলের কম্পারিজন করা ভালো। সেদিক থেকে দেখতে গেলে আমরা পঞ্চায়েতে এগিয়ে গেছি, 11,000 পঞ্চায়েত মেম্বার পেয়েছিলাম আমরা, সেদিক থেকে এগিয়ে গেছি। লোকসভাতে তো আমাদের সিট কমে গেছে, তো 19-এর সাথে যদি কম্পেয়ার করি সেই তুলনায় আমরা পিছিয়ে গেছি। আমার বিশ্বাস আগামীতে ভারতীয় জনতা পার্টি 26-এ সরকার এইখান থেকে ঘুরে, ঠিক আছে, ধন্যবাদ।